মায়াপুরের অভিশপ্ত নিশুত রাত। মায়াপুর গ্রামটা দিনের বেলাতেও কেমন যেন একটু থমথমে হয়ে থাকে, আর সূর্য ডোবার পর পুরো গ্রাম যেন কোনো এক অদৃশ্য চাদরে ঢাকা পড়ে যায়। গ্রামের শেষ সীমানায় বুড়ো তিস্তা নদীর পাড় ঘেঁষে রয়েছে একটা শতাব্দী প্রাচীন কবরস্থান। গ্রামের মানুষ বলে ওটা শুধু মৃতদের বিশ্রামের জায়গা নয়, ওটা জীবন্ত আর মৃতের মাঝখানের একটা নিষিদ্ধ দেওয়াল। সেই গ্রামেরই এক যুবক অনিমেষ। শহরের কলেজ থেকে পড়াশোনা শেষ করে সে কিছুদিন হলো গ্রামে ফিরেছে। শহরের যুক্তিবাদী মন নিয়ে সে গ্রামের এই সব ভূত প্রেতের গল্প একদমই বিশ্বাস করত না। বিশেষ করে গ্রামের বয়স্ক লোকেদের মুখে কবরস্থানের পাশের প্রাচীন বটগাছ আর মাঝরাতের অদ্ভুত কান্নার আওয়াজকে সে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দিত। একদিন রাতে গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে ফিরতে অনিমেষের বেশ দেরি হয়ে গেল। ঘড়িতে তখন রাত প্রায় 12:30। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরের বাঁশঝাড় থেকে ভেসে আসা বাতাসের সনসন শব্দ। মায়াপুর গ্রামে তখন কোনো মানুষ ঘরের বাইরে নেই। বাড়ি ফেরার সবচেয়ে ছোট রাস্তাটা ছিল সেই পুরনো কবরস্থানের পাশ দিয়ে। অনিমেষ পকেটে হাত দিয়ে মোবাইল ফোনের টর্চটা জ্বেলে হাঁটা শুরু করল। কবরস্থানের কাছাকাছি আসতেই হঠাৎ চারপাশের বাতাসটা কেমন যেন ভারী আর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মোবাইলের আলোটা হঠাৎ করেই কাঁপতে কাঁপতে নিভে গেল। অনিমেষ স্ক্রিনে দেখল ব্যাটারি 100% থাকা সত্ত্বেও ফোনটা পুরোপুরি ডেড। সে একটু থমকে দাঁড়াল। ঠিক তখনই তার নাকে এল এক তীব্র, মিষ্টি অথচ পচা ফুলের গন্ধ। সেই গন্ধটা যেন মাটি থেকে উঠে আসছিল। হঠাৎ কবরস্থানের ঠিক মাঝখানে থাকা বিশাল আকৃতির পুরনো বটগাছটার দিক থেকে একটা শব্দ শোনা গেল। কেউ যেন খুব মৃদু গলায় একঘেয়ে সুরে গুনগুন করে গান গাইছে। কৌতূহল সামলাতে না পেরে অনিমেষ কবরস্থানের ভাঙা পাঁচিলের দিকে কয়েক পা এগোল। আবছা চাঁদের আলোয় সে যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। একটি অল্প বয়সী মেয়ে, পরনে সাদা শাড়ি, পিঠের ওপর ছড়িয়ে থাকা লম্বা কুচকুচে কালো চুল, সে একটা সদ্য খোঁড়া কবরের পাশে মাটিতে বসে আছে। মেয়েটি মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে কারোর সাথে কথা বলছে। অনিমেষ যখন সন্মোহিতের মতো আরও একটু কাছে গেল, তখন শুকনো পাতার ওপর তার পায়ের শব্দ হল। গানটা হুট করে বন্ধ হয়ে গেল। মেয়েটি অত্যন্ত ধীর গতিতে নিজের মাথাটা ঘোরাল, কিন্তু তার শরীরটা একটুও নড়ল না। শুধু ঘাড়টা পুরো 180 ডিগ্রি ঘুরে সরাসরি অনিমেষের দিকে তাকাল। চাঁদের আলোয় অনিমেষ দেখল মেয়েটির মুখে কোনো চোখ বা নাক নেই। মসৃণ চামড়ার মাঝে শুধু একটা চওড়া, রক্তাক্ত হাঁ করা মুখ, আর সেই মুখ থেকে অনবরত কালো রক্ত ঝরছে। অনিমেষ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে উল্টো ঘুরে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার মনে হল পা দুটো যেন মাটির সাথে কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। ঠিক তখনই সেই অবয়বটি মাটি থেকে শূন্যে ভেসে উঠল। কোনো শব্দ না করে অত্যন্ত দ্রুত গতিতে সেটি অনিমেষের দিকে এগিয়ে আসতে লাগল। বাতাসের সেই পচা গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। মেয়েটির ফিসফিসে গলার আওয়াজ এবার সরাসরি অনিমেষের মাথার ভেতরে প্রতিধ্বনিত হতে লাগল। তুই এসেছিস? অনেক দিন ধরে তোর জন্যই তো এই কবরটা খুঁড়ে রেখেছি। অনিমেষ দেখতে পেল একটু আগে মেয়েটি যে কবরের পাশে বসেছিল সেটির ওপর একটা ভাঙা কাঠের ফলক লাগানো, আর আবছা আলোয় সেই ফলকের ওপর খোদাই করা নামটি আর কেউ নয়, স্বয়ং অনিমেষ। ভয়ে, আতঙ্কে এবং অক্সিজেনের অভাবে অনিমেষের চোখ ঝাপসা হয়ে আসতে লাগল। সে মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে দেখল সেই মুখহীন অবয়বটির বরফশীতল হাত দুটো তার গলার দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে গ্রামের জেলেরা নদীপাড়ের কবরস্থানের প্রবেশদ্বারে অনিমেষকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার মাথার সব চুল রাতারাতি একদম সাদা হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর অনিমেষ আর একটা কথাও বলতে পারেনি। সে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মাঝে মধ্যে ভয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফিসফিস করে বলতে থাকে, তারা চিহ্ন, ওরা নাম লিখে রেখেছে, ওরা নাম লিখে রেখেছে। আজও মায়াপুর গ্রামের কেউ অমাবস্যার রাতে ওই কবরস্থানের পথ মাড়ায় না, কারণ গ্রামের মানুষ জানে ওই কবরস্থানে এখনও একটা কবর খালি পড়ে আছে, যা তার আসল মালিকের জন্য অপেক্ষা করছে।